আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করি অ্যান্টিবায়োটিকের অর্থনীতির আলোচনায়। যেহেতু আমাদের সামনে পরীক্ষা, চলো আমরা শুরুতেই একদম পড়ায় চলে যাই। আর এইবার যেটা থাকছে বেসিক্যালি এটা হচ্ছে অধ্যায় 4, যেখানে আমরা কি দেখব? আমরা দেখব জনসংখ্যা এবং হচ্ছে মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। এই ব্যাপারটা আমরা একটু আলোচনা করব। তো প্রথমে তো আমার পরিচয় দিয়ে নিলাম। তো এখন আমরা ডিরেক্টলি দেখি যে এই চ্যাপ্টারের অন্তর্গত কোন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবো বেসিক্যালি জনসংখ্যার ধারণা কি, এটা কীভাবে পরিমাপ করা হয়, এর ঘনত্ব কী, এরপরে যে জনসংখ্যা যে বৃদ্ধি, তারপর বৃদ্ধির কারণ এবং জনসংখ্যার যে তত্ত্বায়ন বা জনসংখ্যার পিছনে যে তত্ত্বগুলো কাজ করে, এবং শেষ করব মানব সম্পদ উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান দিয়ে। চলো আমরা ডিরেক্ট চলে যাই জনসংখ্যার ধারণায়। জনসংখ্যা পরিমাপের জন্য সাধারণত দুইটা পদ্ধতি ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়। প্রথম পদ্ধতি হচ্ছে আদমশুমারি, যেখানে হচ্ছে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা আদমকে শুমারি করা হয়, মানে প্রত্যেকটা মানুষকে গণনা করা হয়। সেকেন্ড পদ্ধতি হচ্ছে সবাইকে না গুণে বা না গণনা করে তার একটা অংশকে, যেটা হচ্ছে পুরোটাকে রিপ্রেজেন্ট করে, মানে নমুনা যাকে বলা হয়, সেই নমুনাকে গণনা করা হয়, যাকে আমরা বলি নমুনা জরিপ। তো আদমশুমারি হচ্ছে সবচেয়ে ভালো, কারণ হচ্ছে এখানে সবাইকে ইনক্লুড করা হয়। এরপর যদি আমরা একটু দেখি যে বেসিক্যালি আদমশুমারি হয় 10 বছর পর পর। প্রথম আদমশুমারি হয়েছে 1972 সালে, এবং 2011 সালে আদমশুমারি অনুযায়ী আমাদের যেটা হচ্ছে যে আমাদের প্রতি বর্গ কিলোমিটারে 1020 করে একজন মানুষ করে বসবাস করতেছে 2011 সালের হিসাব অনুযায়ী। তো এরপরে যদি আমরা একটু সামনে আগাই, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণ। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির কারণটা বোঝার আগে যদি দেখি জনসংখ্যা বৃদ্ধি ব্যাপারটা কি। জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে জনসংখ্যার মোট পরিবর্তন। এটা কখন হয়? যখন কিনা বেশি সংখ্যক মানুষ জন্মায় কিন্তু কম সংখ্যক মানুষ মারা যায়, অর্থাৎ জন্মহারটা বৃদ্ধি পায় এবং মৃত্যুহারটা কমে যায়। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে বাল্যবিবাহ, অশিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে। এটা যেমন শ্রমশক্তি বৃদ্ধি করে, আবার অন্যদিকে এই জনসংখ্যা বৃদ্ধি যেমন শ্রমশক্তি বাড়ায় দেয়, এবং এর সাথে সাথে আরেকটা যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সে কৃষি জমির উপরে চাপ তৈরি করে। কারণ অতিরিক্ত মানুষের জন্য যেমন নতুন করে ঘর বাড়ি থাকার জায়গা তৈরি করতে হয়, একই সাথে আবার কি করতে হয়, একই সাথে তাদের জন্য অধিক খাদ্য উৎপাদন করতে হয়। সো এই জায়গা থেকে যে কৃষি জমিটা থাকে তার উপরে একটা অতিরিক্ত প্রেশার পড়ে, এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে মাথাপিছু আয়, কারণ যেহেতু আয়ের উৎসগুলো কমে যায়, এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে মাথাপিছু আয় কমে যেতে পারে। কারণ হচ্ছে আয় বৃদ্ধি পেলে অনেক ক্ষেত্রে আবার সেক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি পাওয়াটা কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যেতে পারে, যেটা বেসিক্যালি উন্নয়নশীল দেশে অনেক বেশি দেখা যায়। এরপর যদি আমরা একটু দেখি জনসংখ্যার তত্ত্বায়ন, সবচেয়ে আলোচিত তত্ত্ব হচ্ছে থমাস ম্যালথাসের তত্ত্ব। থমাস ম্যালথাস যে তত্ত্ব দেয় তার কথা হচ্ছে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। যেমন ধরো এইখানে আমার দুইজন মানুষ, বাবা মা, এদের ধরো দুইটা সন্তান, এখান থেকে কিন্তু আবার একটা পরিবার, এখান থেকে একটা পরিবার, মানে এইরকম হচ্ছে জিওমেট্রিক হারে এই জনসংখ্যাটা বৃদ্ধি পায়। কিন্তু যখন কিনা জ্যামিতিক হারে বা গুণের নিয়মে যখন জনসংখ্যা বৃদ্ধি পায়, খাদ্য উৎপাদন কিন্তু আমরা চাইলেই গুণের নিয়মে বাড়াইতে পারি না। তো ম্যালথাস যে কথাটা বলছেন এটাই বলছেন যে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে 1/1 করে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে জ্যামিতিক হারে। এখন হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য দুইটা প্রতিরোধ ব্যবস্থার কথা হচ্ছে ম্যালথাস বলে গিয়েছেন। প্রথমটা হচ্ছে নৈতিক সংযম, মানে আমরা বাচ্চা বা সন্তান কম নেব। যেমন বেশ কিছুদিন আগেও কিন্তু চীনে এক সন্তান নীতি প্রচলিত ছিল, এবং আমরাও কিন্তু সবসময় 2 সন্তান নীতি বা সর্বোচ্চ 2 সন্তানকে জনসংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে প্যাট্রোনাইজ করতাম যে জনসংখ্যা মানে সন্তান সর্বোচ্চ 2টা হোক। সো এই জায়গা থেকে আরেকটা বিষয় হচ্ছে যে জন্মহারের দিকে না তাকায়া কোনো একটা বিষয়ে মাধ্যমে জনসংখ্যা কমিয়ে ফেলা, যেমন ধরো দুর্যোগ, মৃত্যু বা ইত্যাদি কারণে কমাতে পারে। কিন্তু এইভাবে একটা মানুষকে মেরে ফেলে জনসংখ্যা কমানোটা আসলে
নৈতিক কিছু না, ওই জন্য এইটা আসলে পৃথিবীর কোথাও এইটা উপায় হিসাবে স্বীকৃতই হয় না। এবং এইখানটাতে আরেকটা তত্ত্ব আছে, নাম হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব, যেটা বেসিক্যালি হল ডাল্টনের মাধ্যমে জনপ্রিয় হয়। তো উনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে এম ইজ ইকুয়াল টু এ মাইনাস ও, মানে ওনার বক্তব্য হচ্ছে জনসংখ্যায় মাথাপিছু আয় সর্বাধিক হয়, সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। মানে ওনাকে যখন বলা হচ্ছে যে কাম্য জনসংখ্যা কি, তখন তার বক্তব্য হচ্ছে যে জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে সেটাই সে কামনা করে, সেটাই হচ্ছে কাম্য। এখন যদি আমরা দেখি মানব সম্পদ উন্নয়ন বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আমার গুরুত্ব, মানব সম্পদ মানে মানুষ হবে কি সম্পদ, মানুষ কখন সম্পদ হবে, যখন কিনা এরা হবে শিক্ষিত, দক্ষ এবং সুস্থ। এবং একটা পৃথিবীতে বা বিশ্বের প্রত্যেকটা দেশেই চাওয়া হয় দেশের পক্ষ থেকে যেন মানুষ যেন সম্পদ হয়ে ওঠে। এজন্য অর্থনীতির মূল চালিকা শক্তিগুলো একটা হচ্ছে মানব সম্পদ। এবং অনেক ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের চেয়েও মানব সম্পদের গুরুত্ব বেশি, কারণ মানব সম্পদ বেশি থাকলেই মানব সম্পদ থাকলে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো যায়। এবং অনেক ক্ষেত্রে যেমন আফ্রিকার অনেক দেশে মানব সম্পদ না থাকার কারণে বা পরিমাণ কম থাকার কারণে অনেক ধরনের প্রাকৃতিক সম্পদ থাকলেও তারা কেউ সেটাকে ব্যবহার করতে পারছে না। সো এরপরে আমরা যদি একটু দেখি যে এই কর্মসংস্থানের একটা স্পেশাল উৎস হিসেবে ধরা হয় আত্মকর্মসংস্থান বা সেলফ এমপ্লয়মেন্ট। তো সেলফ এমপ্লয়মেন্ট বলতে বোঝায় নিজের উদ্যোগে কর্মসংস্থান তৈরি, মানে সেলফ বা আত্ম মানে নিজ, কর্মসংস্থান মানে কাজের ব্যবস্থা করা, তার মানে নিজেই নিজের কাজের ব্যবস্থা করা। এটা বেসিক্যালি কখন তো গুরুত্বায়ন করা হয়, জনসংখ্যা যখন বৃদ্ধি পেতে থাকে তখন এক্সিস্টিং প্রাইভেট সেক্টর বা এবং পাবলিক সেক্টর বা সরকারের পক্ষে হচ্ছে এই পরিমাণটা বাড়ানো যায় না। পরিমাণটা না বাড়ানো যাওয়ার কারণে কাজের সুযোগটা বাড়ানো যায় না, তো এই জন্য অনেক বেকার মানুষ থাকে। তো যাতে করে কেউ বেকার না থাকে, নিজেই যেন নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে, এই জায়গা থেকে আত্মকর্মসংস্থানকে অনেক বেশি প্যাট্রোনাইজ করা যেতে পারে। এবং বেসিক্যালি আত্মকর্মসংস্থান হচ্ছে এই জায়গা থেকে বাংলাদেশের মতো দেশে বেকারত্ব হ্রাস করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এর মাধ্যমে বেসিক্যালি আমরা এই অধ্যায়টা দেখলাম এবং প্রত্যেকটা পয়েন্ট আমরা একটু বিস্তারিত আলাপ করলাম। তো এখন আমরা একটু দেখব একটা রকেট, একটা হচ্ছে মাস্টার এমসিকিউ বা একটা হচ্ছে মাস্টার অ্যান্টিবায়োটিক। সেটা হচ্ছে এরকম যে জনসংখ্যা বৃদ্ধির প্রধান নির্ধারক কোনটি। এখানে হচ্ছে দেখি যে জনসংখ্যাটা তখনই বাড়বে যখন জন্মহারের পরিমাণটা বেশি হবে এবং মৃত্যুহারকে জন্মহার ছাড়িয়ে যাবে। তার মানে প্রধান নির্ধারক হচ্ছে জন্মহার। তো আমরা হচ্ছে প্রথমে এই চ্যাপ্টারটা আলোচনা করলাম বিস্তারিতভাবে। এরপরে আমরা একটা র্যাপিড এমসিকিউ দেখলাম বা একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দেখলাম যে কেমন প্রশ্ন চ্যাপ্টার থেকে হতে পারে। সো এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা ধরে নিতে পারি বা অনুমান করতে পারি এর মধ্য থেকেই আসবে। এবং আরও বিস্তারিত জানার জন্য আমাদের এর সাথে দেওয়া আছে একটা শিট, তো শিটটা একটু কাইন্ডলি দেখবেন। এবং আশা করতেছি আপনি যখন এই লেকচারটি শুনছেন, আপনি যখন হচ্ছে এই শিটটা একবার দেখছেন এবং অর্থনীতির যে প্রশ্নই আসুক না কেন আশা করি আপনি উত্তর করতে পারবেন এবং এর মাধ্যমেই আপনি পাবেন কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার একটি নিশ্চয়তা। সবার জন্য শুভকামনা।